তাহলে যেটা ট্রেন্ড হয়, যেটা অক্সিডেশন আর রিডাকশন প্রপার্টি ট্রেন্ড, সেটা হচ্ছে লেফট টু রাইটে অক্সিডেশন প্রপার্টি ইনক্রিজ করে আর লেফট টু রাইটে রিডাকশন পাওয়ার ডিক্রিজ করে। এই দুটো হচ্ছে সেম, এই দুটোর কথা হচ্ছে সেম, এই সেন্টেন্সটা হচ্ছে এটাও তা। অক্সিডেশন প্রপার্টি ইনক্রিজ করলে রিডাকশন প্রপার্টি অলওয়েজ ডিক্রিজই করবে, ঠিক আছে। তো তোমরা দুটো এক্সাম্পল দিয়ে মনে রাখতে পারো, সোডিয়াম আর ফ্লুরিন বা লিথিয়াম আর ফ্লুরিন, যাই হোক এই দুটো দিয়ে মনে রাখতে পারো। Na খুব সহজে Na+ হয়, F খুব সহজে F- হয়। Na খুব সহজে Na+ হয়, তার মানে কি Na+ এর কি হলো, অক্সিডেশন হলো, তার মানে Na+ এর কি হলো, Na+ টা খুব ভালো রিডাক্টেন্ট হয়ে গেল। এর নিজের সহজে অক্সিডেশন হচ্ছে, তার মানে এ খুব ভালো কি রিডাক্টেন্ট, অন্যকে রিডিউস করতে খুব ভালো করে, ঠিক আছে। তাহলে লেফট টু রাইট রিডাকশন পাওয়ার ডিক্রিজ করবে, আবার অক্সিডেশন পাওয়ার ইনক্রিজ করবে। কারণ কি Fটা কি হলো, রিডিউস হয়ে গেল, তো F- যখন হলো F থেকে F- হয়ে যাচ্ছে, তার মানে Fটা একটা ইলেকট্রন গেইন করছে, F এর রিডাকশন হচ্ছে, F এর খুব ইজিলি রিডাকশন হয়ে যায়, তার মানে কি Fটা খুব ভালো অক্সিডেটিভ এজেন্ট, ঠিক আছে। তো এইভাবে ট্যালি করে তোমরা নিজেরাই মনে রাখবে, দেখবে খুব ভালো মনে থেকে যাবে। আর এবার টপ টু এবার যেটা, হ্যাঁ মেটালিক প্রপার্টির সঙ্গে যেটা সিমিলারিটি, যেটা হচ্ছে যে মেটালিক প্রপার্টি যত বেশি হবে রিডিউসিং পাওয়ার তত বেশি হবে, ঠিক আছে। এই যে Na+ এর মেটালিক প্রপার্টি বেশি, এর রিডিউসিং পাওয়ারও বেশি, আর যত নন মেটালিক প্রপার্টি বেশি হবে তত অক্সিডেটিভ পাওয়ারটা বাড়বে, অক্সিডেশন করার ক্ষমতাটা বাড়বে। তো এবার যেটা হবে সেটা হচ্ছে টপ টু বটম। টপ টু বটম হচ্ছে এই ট্রেন্ডটার উল্টো ট্রেন্ড দেখতে পাওয়া যায়। এইদিকে অক্সিডেশন পাওয়ার ইনক্রিজ করে, এদিকে কি অক্সিডেশন পাওয়ার ডিক্রিজ করে, অক্সিডেশন পাওয়ার ডিক্রিজ করে, ঠিক আছে। এই টপ টু বটম তুমি যদি আসো, অক্সিডেশন পাওয়ার ডিক্রিজ করে আর রিডাকশন পাওয়ারটা কি করে, ইনক্রিজ করে। অক্সিডেশন পাওয়ারটা ডিক্রিজ করে আর রিডাকশন পাওয়ারটা ইনক্রিজ করে। রিডাকশন পাওয়ারটা টপ টু বটম ইনক্রিজ করে, তার মানে কি এখানে যেটা আছে রুবিডিয়ামের রিডাকশন পাওয়ারটা অনেক বেশি দেন সোডিয়াম। কারণ কি রুবিডিয়ামটার মেটালিক ক্যারেক্টার বেশি সোডিয়ামের থেকে, ওই জন্য রুবিডিয়ামের রিডাকশন পাওয়ারও বেশি। ওই যে বললাম মেটালিক ক্যারেক্টার দিয়ে মনে রাখতে পারো, যেটা খুব ভালো মেটালিক ক্যারেক্টার হবে সেটারই রিডিউসিং পাওয়ার অনেক বেশি হয়, ঠিক আছে। আবার তুমি যদি আরেকটা সিরিজ, ওই নাইট্রোজেনের যে সিরিজটা কনসিডার করো, নাইট্রোজেন নয়, তুমি যদি ফ্লুরিনের সিরিজটা কনসিডার করো, লাস্টে কি আছে আয়োডিন। ফ্লুরিনের কিন্তু অক্সিডেশন পাওয়ার সবথেকে বেশি, কারণ ফ্লুরিন F থেকে F- খুব সহজেই হয়ে যায়, দেন I থেকে I-। তাহলে ফ্লুরিনের অক্সিডেশন পাওয়ার বেশি। তুমি উল্টোভাবে বলতে পারো আয়োডিনের রিডাকশন পাওয়ারটা অনেক বেশি, কারণ টপ টু বটম কি রিডাকশন পাওয়ার ইনক্রিজ করছে, এটা হচ্ছে ইনক্রিজের সাইন, এটা হচ্ছে ডিক্রিজের সাইন, ঠিক আছে। টপ টু বটম রিডাকশন পাওয়ার ইনক্রিজ করে, অক্সিডেশন পাওয়ার ডিক্রিজ করে, আর লেফট টু রাইট হচ্ছে উল্টো ট্রেন্ড। এটা একটু কনফিউজিং ব্যাপার, কিন্তু তোমরা ওই যে অনেকগুলো দিক আছে মনে রাখার, যে যেটা দিকে মনে রাখবে, যে কোনো একটা দিকে মনে রাখবে, অনেকগুলো দিক নিয়ে মনে রাখতে যাবে না, যে কোনো একটা দিকে মনে রাখবে, একটা কথা ভেবে, তাহলে আশা করি বুঝতে পারবে, পেরে যাবে তাহলে। আচ্ছা, তো নেক্সট যেটা পড়াবো সেটা হচ্ছে পড়াবো আয়োনাইজেশন এনার্জি বা আয়োনাইজেশন পোটেনশিয়াল। মাইন্ড ইট, আয়োনাইজেশন পোটেনশিয়াল, নট আয়োনিক লিখে দাও না কেউ, আয়োনাইজেশন। এর তিনটে টার্ম আছে, আয়োনাইজেশন পোটেনশিয়াল, আয়োনাইজেশন পোটেনশিয়াল, আয়োনাইজেশন এনার্জি আর আয়োনাইজেশন এনথালপি, তিনটেই কিন্তু সিমিলার, ঠিক আছে। আয়োনাইজেশন পোটেনশিয়াল আর আয়োনাইজেশন এনার্জি আর আয়োনাইজেশন এনথালপি। তো এখানে কি হয়, একটা গ্যাসিয়াস পরমাণু অ্যাটম আছে x থেকে একটা ইলেকট্রন রিমুভ করে x মাইনাস গ্যাসিয়াস স্টেটে, এই প্রসেসটাতে যে এনার্জিকে ডেল্টা, এই একটা কেমিক্যাল রিঅ্যাকশনে যে এনার্জি লিবারেট করে বা যে এনার্জিটা অ্যাবসর্ব হয় সেটাকে ডেল্টা এইচ দিয়ে লেখা হয় বা এনথালপি দিয়ে লেখা হয়। তো দেখো এই প্রসেসটা করতে যে রিকোয়ার্ড এনার্জি সেটাই হচ্ছে আয়োনাইজেশন পোটেনশিয়াল বা আয়োনাইজেশন এনার্জি। আর এই ইলেকট্রনটা রিমুভ কোথা থেকে হবে, সবাই তোমরা জানো ভ্যালেন্স শেল থেকে রিমুভ হবে। যেই জন্য আমরা যখন বোরস থিওরি পড়েছিলাম
যখন বোর্ড থিওরি পড়েছিলাম তখন বলেছিলাম যে যে the record the amount of energy required to leave an electron from the nucleus from the atom hydrogen atom ওটাকে কি বলা হচ্ছিল আয়নাইজেশন এনার্জি। ওই 13.6 ইলেকট্রন ভোল্ট যেটা ছিল ওটাই হচ্ছে হাইড্রোজেনের বলেছিলাম আয়নাইজেশন এনার্জি কেন, এটা এটা ডেসক্রাইব করো বা এটা দেখাও, এটা এরকম একটা কোশ্চেন ছিল, ঠিক আছে। তো ওটাই হচ্ছে ব্যাপার যে ভ্যালেন্স শেল থেকে একটা ইলেকট্রনকে বের করতে যে অ্যামাউন্ট অফ এনার্জি দিতে হয় সেটা হচ্ছে আয়নাইজেশন এনার্জি। এবারে ট্রেন্ড আছে আয়নাইজেশন এনার্জি কম না বেশি, তো বুঝতেই পারছো যাদের ইলেকট্রনগুলো খুব সহজে বেরিয়ে যায় তাদের আয়নাইজেশন এনার্জিটা কম। যেমন তুমি যদি সোডিয়ামকে ধরো, সোডিয়ামের ইলেকট্রন থেকে এনার্জিটা সোডিয়াম থেকে খুব সহজে Na+ হয়ে যায়, সোডিয়াম থেকে খুব সহজে Na+ হয়ে যায়। তার মানে কি খুব কম এনার্জি লাগে সোডিয়াম থেকে Na+, সোডিয়াম একটা অ্যাটম থেকে Na+ করতে খুব কম অ্যামাউন্টে এনার্জি রিকোয়ারমেন্ট লাগে, যে এনার্জি রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে খুব কম, ওই জন্য তাহলে এর আয়নাইজেশন এনার্জি কি বলবো অনেক কম। এবার তুমি যদি ফ্লুরিনকে দেখো, ফ্লুরিন কি নিজে ইলেকট্রন অ্যাকসেপ্ট করে F- হয়, তাই না, এ কিন্তু ইলেকট্রন অ্যাকসেপ্ট করে F- হয়। ফ্লুরিন থেকে F+ করা খুব কষ্টকর, যেটা করা বেসিক্যালি পার্টিকুলারলি যায়ও না। ফ্লোরিন থেকে Cl+ করা যেতে পারে কিন্তু ফ্লুরিন থেকে F+ করা যায় না, ফ্লুরিনের জন্য এতটাই বেশি এনার্জি রিকোয়ারমেন্ট এতটাই বেশি যে F+ কখনো হয় না। তো এই আয়নাইজেশন এনার্জি যেটা আছে, এই আয়নাইজেশন এনার্জি কিছু ব্যাপারগুলোর উপর কিছু প্যারামিটারের উপর ডিপেন্ড করে, সেই প্যারামিটারগুলো আমাদেরকে পড়তে হবে। তাহলে আগে যেটা জেনারেল ট্রেন্ড সেটা বলে নিই, যেটা একদম ইন জেনারেল যেটা হয় সেটা হচ্ছে তুমি লেফট টু রাইট যাবে, লেফট টু রাইট গেলে কি হবে মেটালিক প্রপার্টি বা বলো রেডিয়াস কি হয় তোমার ডিক্রিজ হয়, রেডিয়াস যত ডিক্রিজ হয় তত নিউক্লিয়াসের ওই আউটার ইলেকট্রনের উপর অ্যাট্রাকশন পাওয়ারটা বেড়ে যায়, তত বেশি এনার্জি, আর আউটার ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের অ্যাট্রাকশন পাওয়ারটা যত বেশি হয় ওই ইলেকট্রনটাকে নিউক্লিয়াসের ফোর্স থেকে রিলিজ করতে আর ওই ইলেকট্রনটাকে ফ্রি করতে অনেক বেশি অ্যামাউন্টের এনার্জি দিতে হয়। যত ইলেকট্রনের উপর ফোর্স বেশি হবে তত বেশি অ্যামাউন্টের এনার্জি ইনপুট করতে হবে, তবে ইলেকট্রনটা ফ্রি হবে, তাই না। তাহলে এদিক থেকে এদিকে গেলে আয়নাইজেশন পোটেনশিয়াল যেটা হয় সেটা হচ্ছে ইনক্রিজ হয়। বুঝতে পারছো কেন ইনক্রিজ হয়। এবারে তুমি যদি টপ টু বটম আসো, একটা তুমি গ্রুপের টপ টু বটম আসছো, ওখানে কি হচ্ছে ওই নিউক্লিয়াসের থেকে সবে কিন্তু এক্সপ্লানেশনগুলো সেম, টপ টু বটম আসলে তোমার কি হচ্ছে রেডিয়াস ইনক্রিজ করছে, মানে নিউক্লিয়ার যেটা ফোর্স সেটা ওই ইলেকট্রনের উপর অনেক কম অ্যাপ্লাইড হবে। কারণ কি, কারণ যদিও প্রোটন সংখ্যা বাড়ছে কিন্তু ডিসটেন্সটা তো অনেক বেড়ে যাচ্ছে, তাহলে ইলেকট্রনের যে ভ্যালেন্স অরবিটালে যে ভ্যালেন্স সেলে যে ইলেকট্রনগুলো আছে ওর উপর নিউক্লিয়াসের ইমপ্যাক্টটা অনেক কম হবে, ঠিক আছে। ওই জন্য ওকে ওই নিউক্লিয়ার ফোর্সটা থেকে রিলিজ করে আনাটা খুব ইজি হবে। আর যখনই ওকে ওই নিউক্লিয়ার ফোর্সটা থেকে রিলিজ করে আনা খুব ইজি হবে তখনই রিকোয়ার্ড যে এনার্জি টু রিলিজ দ্য ইলেকট্রন সেটা কি হবে কম হবে, সেটাই তো আয়নাইজেশন এনার্জি, তাহলে আয়নাইজেশন এনার্জিও কম হবে, ঠিক আছে। তো তাহলে টপ টু বটম যেটা হয় আয়নাইজেশন এনার্জি ডিক্রিজ করে, আর লেফট টু রাইট আয়নাইজেশন পোটেনশিয়াল বা আয়নাইজেশন এনার্জি যাই বলো সেটা হচ্ছে ইনক্রিজ করে। তো এই ব্যাপারটা এইগুলো কতগুলো প্যারামিটারের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে পরমাণুর যেটা অ্যাটমের সাইজ, দেখো এটা একটা নিউক্লিয়াস, এটা একটা অরবিটাল, এখানে একটা ইলেকট্রন আছে, ঠিক আছে। আর এটা বললাম একটা নিউক্লিয়াস, ভ্যালেন্স অরবিটালটা এখানে একটা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রনকে এখান থেকে বের করা সহজ না এখান থেকে বের করা সহজ, এই যে নিউক্লিয়াসের ফোর্সটা এই ইলেকট্রনটার উপর তো অনেক কম অ্যাপ্লাইড হচ্ছে, কারণ এই ডিসটেন্সটা অনেক বেশি ওই জন্য ফোর্সটা অনেক কম অ্যাপ্লাইড হচ্ছে। আর এখানে কি ডিসটেন্সটা অনেক কম, দেখো ওই জন্য ফোর্সটা কি অনেক বেশি অ্যাপ্লাইড হচ্ছে, তাহলে এখান থেকে ইলেকট্রনটাকে বার করতে অনেক বেশি এনার্জি লাগবে। এটার উপর যেহেতু ফোর্সটা অনেক বেশি অ্যাপ্লাইড আছে ইলেকট্রনটাকে অনেক টাইট ভাবে নিজের দিকে অ্যাট্রাক্ট করে রেখেছে, আর এটা লুজলি বাউন্ড ইলেকট্রন কারণ অনেক দূরে আছে তো নিউক্লিয়াস থেকে, তাই না। তো অ্যাটমের সাইজ যত বাড়ে তত কি হয় আয়নাইজেশন এনার্জি কমে, ঠিক আছে। সাইজ যত বাড়বে কোন একটা অ্যাটমের সাইজ যত বাড়বে ওর আয়নাইজেশন এনার্জি তত কমবে, যে কারণে কি হয় আমাদের এইদিকে সব হায়ার সাইজ, যদি তুমি এইদিকের গ্রুপটা কনসিডার করো
সোডিয়ামের অনেক বেশি সাইজ দেন ক্লোরিন। তাহলে কি ওই এইদিকে তুমি যত আসবে সাইজ বাড়ছে, যত রাইট টু লেফট আসবে সাইজ বাড়ছে। সাইজ বাড়ছে মানে কি এর আয়নাইজেশন এনার্জি এটা কম, আয়নাইজেশন এনার্জি কম। একটা হলো সাইজ। 2 নম্বর হচ্ছে যে নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়ার চার্জ, নিউক্লিয়ার চার্জ মানে খুব সোজা ভাষায় বলতে গেলে নিউক্লিয়াসে নাম্বার অফ প্রোটন যত বেশি হবে ওর আয়নাইজেশন এনার্জি তত বেশি হবে। কারণ তুমি যদি তুমি কনসিডার করো একটা এলিমেন্ট, কনসিডার করো আয়রন 26 Fe2+ আছে, আর হচ্ছে যে একটা শুধু Fe আছে। ঠিক আছে, তো Fe থেকে একটা ইলেকট্রন বার করা, এটা ধরো Fe+, থেকে একটা ইলেকট্রন বেরিয়ে কি হয়েছে Fe2+, আর Fe থেকে একটা ইলেকট্রন বেরোলে কি হয় Fe+। কিছুই ছিল না, একটা ইলেকট্রনকে বার করে নিলে একটা প্লাস হলো, আর এখানে একটা প্লাস অলরেডি ছিল, এখান থেকে একটা ইলেকট্রনকে বার করলে প্লাস চার্জটা আরো বেড়ে গেল, একটা প্লাস হয়ে গেল। তো দেখো এই দুটোর মধ্যে কম্পেয়ার করো, এখানে 26টা ইলেকট্রন আছে, প্রোটন আছে 26টা, ইলেকট্রন আছে 26টা। এখানে প্রোটন আছে 26টা, আর ইলেকট্রন কতগুলো আছে? ইলেকট্রন আছে দেখো 25টা। একটা ইলেকট্রন তো অলরেডি বেরিয়ে গেছে, সেই ইলেকট্রন তো কাউন্ট হবে না। ঠিক আছে, তাহলে এই কেসটাতে দেখো 26টা প্রোটন মিলে 26টা ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করছে। ঠিক আছে, আর এখানে দেখো 26টা ইলেকট্রন মিলে 25টা ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করছে। কার উপর অ্যাট্রাকশন পাওয়ারটা বেশি হবে? অবভিয়াসলি এটাতে অ্যাট্রাকশন পাওয়ারটা বেশি হবে। পার ইলেকট্রন যদি তুমি ক্যালকুলেট করো অ্যাট্রাকশন পাওয়ার, এখানে মাত্র 25টা ইলেকট্রন আছে যেটা 26টা দিয়ে অ্যাট্রাক্টেড হচ্ছে, আর এখানে 26টা ইলেকট্রন আছে, 26টা ইলেকট্রন আছে 26টা প্রোটন দিয়ে অ্যাট্রাক্টেড হচ্ছে। তো অ্যাট্রাকশন পাওয়ারটা অনেক বেশি। আরো যদি ইজি ভাবে বুঝতে চাও, সেটা হচ্ছে যত প্লাস চার্জ বাড়বে তত বেশি আয়নাইজেশন এনার্জি তত ইনক্রিজ হবে। মানে Fe থেকে এই পরিবর্তনটা করতে যে এনার্জি লাগবে, এই পরিবর্তনটা করতে এর থেকে অনেক বেশি এনার্জি দিতে হবে। কারণ একটা পজিটিভ চার্জ থেকে, ওটা অলরেডি পজিটিভ হয়ে গেছে, তুমি ওকে আরো পজিটিভ করতে চাইছো, তাহলে কি ও তো অবভিয়াসলি মাথা দেবে না। এ যখনই পজিটিভ হয়ে গেছে তখন আউটার অরবিটালের ইলেকট্রনগুলো অনেক স্ট্রংলি বাউন্ড হয়ে গেছে এর সঙ্গে। ঠিক আছে, পজিটিভ চার্জ যত ইনক্রিজ করছে তার মানে কি আউটারে যে ইলেকট্রনগুলো আছে সেগুলো অনেক স্ট্রংলি বাউন্ড, লুজলি বাউন্ড একদমই নেই, সেগুলো স্ট্রংলি বাউন্ড। তাহলে ওর যেটা এনার্জি ওই আরেকটা ইলেকট্রনকে ওটার থেকে রিমুভ করতে, সেটা অনেক বেশি হবে। অপরদিকে তুমি যদি কনসিডার করো, যদি এই এক্সাম্পলটা যদি কনসিডার করো, অক্সিজেন ধরো, অক্সিজেন মাইনাস হয়েছে আর অক্সিজেন আছে, এটা দরকার নেই, এটা ইলেকট্রন অ্যাফিনিটির সময় পড়াবো। ঠিক আছে, তো এইভাবে আরেকটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার এবার সেটা বুঝতে হবে, সেটা হচ্ছে যে তোমার নিউক্লিয়াসের শিল্ডিং এফেক্ট আমি আগেই বলেছি যে S গ্রেটার দেন T গ্রেটার দেন D গ্রেটার দেন F। ঠিক আছে, যেটা শিল্ডিং এফেক্ট বা স্ক্রিনিং এফেক্ট, মানে পর্দা হিসেবে কাজ করার ক্ষমতাটা S এর সবথেকে বেশি আর F এর সবথেকে কম। তাহলে যত নাম্বার অফ S অরবিটালটা বেশি হবে তত কি স্ক্রিনটা বেশি হবে, ওই জন্য অ্যাট্রাকশনটা তত বাড়বে, মানে অ্যাট্রাকশন তত কমে যাবে। যত শিল্ডিং পাওয়ারটা বেশি হবে ভেতরের অরবিটালগুলো, বাইরের ইলেকট্রনের প্রতি অ্যাট্রাকশনটা তত কমে যাবে, কারণ শিল্ড করে দিচ্ছে, অ্যাট্রাক্ট তো করতেই পারবে না, তাহলে খুব ইজিলি লস হতে পারে। এটা একটা হলো। আরেকটা রিজন আছে যেটা হচ্ছে পেনিট্রেশন পাওয়ার। পেনিট্রেশন পাওয়ারও সেম ট্রেন্ড। হোয়াট ইজ পেনিট্রেশন পাওয়ার? তোমাদেরকে যখন পড়িয়েছি সামারফিল্ড থিওরি যখন পড়িয়েছি, তখন দেখবে আমি একটা অরবিটালে গেছিলাম এরকম, আরেকটায় গেছিলাম এরকম, আরেকটায় গেছিলাম এরকম, আর আরেকটায় গেছিলাম এরকম। এইটা হচ্ছে S, এটা হচ্ছে P, এটা হচ্ছে D, এটা হচ্ছে F। এইটাকে তুমি ধরে নাও, দিয়ে বুঝতে হবে
দেখো এস অরবিটালটা কিন্তু নিউক্লিয়াসের সবথেকে কাছাকাছি আছে, তাই না? নিউক্লিয়াসের সবথেকে কাছে আছে এস অরবিটাল। তাহলে একটা ইলেকট্রনকে এস অরবিটাল থেকে রিমুভ করা কিন্তু অনেক বেশি কষ্টকর। দেন পি, দেন ডি, দেন এফ। এফ থেকে কোনো ইলেকট্রনকে বের করা খুব ইজি ব্যাপার, ঠিক আছে? এস এস অরবিটাল থেকে ইলেকট্রন বের করা খুব কষ্টকর, কারণ কি এস অরবিটালটা নিউক্লিয়াসের একদম কাছাকাছি আছে, মোর পেনিট্রেটেড টুয়ার্ডস দ্য নিউক্লিয়াস এস অরবিটালটা। আর এ এফ ডি এগুলো কি আউটারে ডিফিউজড হয়ে গেছে, আউটারে ডিফিউজড হয়ে গেছে, ওই জন্য এদের থেকে ইলেকট্রন বের করা ইজি কম্পেয়ার টু ইওর এস এন্ড পি। এই ওয়াইজ তাহলে এই টেন্ডে তাহলে এস অরবিটাল থেকে যখন ইলেকট্রন বের করবে তখন তোমার অনেক বেশি এনার্জি রিকোয়ার্ড, পি অরবিটাল থেকে বের করলে একটু এনার্জি কম রিকোয়ারমেন্ট হবে। এইটা খুব ভালো করে মনে রাখতে হবে, এস আর পিটা। যখনই কোনো ইলেকট্রন এস থেকে বেরোচ্ছে তখনই এনার্জি বেশি লাগবে, যখনই পি থেকে বেরোচ্ছে এনার্জি কম লাগবে। এবার যেটা নেক্সট ফ্যাক্টর সেটা হচ্ছে হাফ ফিল্ড এন্ড ফুল ফিল্ড কনফিগারেশন। আচ্ছা, তোমাদেরকে যখন আমি এক্সচেঞ্জ এনার্জি পড়িয়েছি পিরিয়ডিক টেবিলের ফার্স্ট ক্লাসে তোমরা এক্সচেঞ্জ এনার্জি পড়েছো, সেখানে কি বলেছি যে হাফ ফিল্ড আর ফুল ফিল্ড এই দুটো কনফিগারেশন হচ্ছে মাচ মোর স্টেবিলাইজড কনফিগারেশন। আমি যদি P4 আর P3 এর কথা বলি তাহলে কিন্তু P3 টা কিন্তু অনেক বেশি স্টেবল দেন P4, তাই তো? P3 টা অনেক বেশি স্টেবল দেন P4, P3 যেটা স্টেবিলিটি অনেক বেশি। ওই জন্য যদি কোনো জায়গায় আমার কনফিগারেশন থাকে, যেমন নাইট্রোজেনের কনফিগারেশন আছে কি আউটার কনফিগারেশন বলো 2s2 2p3, অক্সিজেনের আউটারে কি কনফিগারেশন 2s2 2p4। তাহলে P3 টা অনেক বেশি স্টেবল, তাহলে P3 থেকে ইলেকট্রনকে টেনে বার করতে অনেক বেশি এনার্জি দিতে হবে যেহেতু P3 স্টেবিলিটি বেশি। P4 থেকে ইলেকট্রনকে টেনে বার করতে ওর থেকে কম এনার্জি দিলেও চলবে, গেট ইট? P3 থেকে ইলেকট্রনকে বার করতে অনেক বেশি এনার্জি দিতে হবে, কারণ এটা হচ্ছে স্টেবিলাইজড কনফিগারেশন, দিস ইজ স্টেবিলাইজড। ওই জন্য আমাদের কি জেনারেল ট্রেন্ড ছিল লেফট টু রাইট আয়নাইজেশন এনার্জি কি হবে, ইনক্রিজ হবে। আগে কি আছে নাইট্রোজেন, তারপরে কি আছে অক্সিজেন, আয়নাইজেশন এনার্জি কি হওয়ার কথা লেফট টু রাইট ইনক্রিজ হওয়ার কথা, নাইট্রোজেনের থেকে অক্সিজেনের আয়নাইজেশন এনার্জি বেশি হওয়ার কথা। কিন্তু প্র্যাকটিক্যালি কি হয়, প্র্যাকটিক্যালি এটা হয় না, যেটা হয় সেটা হচ্ছে এটা। নাইট্রোজেনের থেকে অক্সিজেনের আয়নাইজেশন এনার্জি অনেক বেশি হয়, একটু বেশি হয়। এইটা হচ্ছে একটা অ্যানোমালি, ঠিক আছে? এইটা একটা অ্যানোমালি, এটা কোশ্চেন আছে নাইট্রোজেনের থেকে কেন অক্সিজেনের আয়নাইজেশন এনার্জি বেশি হয়। একটাই কারণ, নাইট্রোজেনের কনফিগারেশন হচ্ছে P3 থেকে একটা ইলেকট্রন বার করতে গেলে অনেক বেশি এনার্জি রিকোয়ার্ড হয়, কারণ কি P3 টা হচ্ছে স্টেবিলাইজড কনফিগারেশন দেন P4, ওই জন্য এখানে এনার্জি রিকোয়ারমেন্টটা বেশি, ঠিক আছে?